আমি ডক্টর এসডি আজকে পেটের রোগ নিয়ে কিছু কথা বলবো। পেটের রোগে কম বেশি অনেকেই আপনারা ভুগে থাকেন। তো পেটের মধ্যে একটা খুব কমন রোগ যেটা অনেকের মধ্যে পাওয়া যায় এবং এটা নিয়ে মানুষ খুব ফার্স্ট্রেটেড, সেটা কি জানেন? সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, অর্থাৎ আইবিএস। এই আইবিএস এ কি হয়? এই আইবিএস এর ক্ষেত্রে আপনারা যখন কোনো পেটে ব্যথা হয়, আপনি কোনো আল্ট্রাসাউন্ড করতে চান, ডাক্তারবাবু অনেক সময় আল্ট্রাসাউন্ড দেয়, সিটি স্ক্যান দেয়। সেই সময় কি করেন, আল্ট্রাসাউন্ড পেন অ্যাবডোমেন হয়তো আপনার আছে, মানে পেটে ব্যথা হচ্ছে, আল্ট্রাসাউন্ড করলেন বা সিটি স্ক্যান করলেন, কোলোনোস্কোপি করলেন, কিন্তু এগুলো করার পরও কিন্তু আপনার এগুলোতে কোনো রিপোর্ট সব নর্মালি থাকবে। রিপোর্ট নর্মাল কেন থাকবে? কারণ এটা হচ্ছে একটা ফাংশনাল বাউল ডিসঅর্ডার, মানে এখানে ফাংশনে চেঞ্জ হচ্ছে কিন্তু স্ট্রাকচারালি আপনার সব নর্মাল থাকবে। এটা স্ট্রাকচারাল কোনো ডিসঅর্ডার নয় বাউলের। তো ফাংশনাল বাউল ডিসঅর্ডার অর্থাৎ ইরিটেবল বাউল সিন্ড্রোম এভাবে মানুষকে হ্যারাস করবে। এবং এর ট্রিটমেন্ট আপনারা কি করতে পারেন সেটা তো পরে আলোচনা করব, তার আগে রোগটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি এটা কেন হয়। তো প্রথমেই বলি ইরিটেবল বাউল সিন্ড্রোম। ইরিটেবল বাউল সিন্ড্রোম হতে পারে অনেক কারণে। তো প্রথম যেটা, ইরিটেবল বাউল সিন্ড্রোমটা কি সেটা বলতে আমি এটা বুঝাই, আমাদের যখন আমরা খাদ্য খাই সেই খাদ্য আমাদের ইসোফেগাস থেকে ধীরে ধীরে ইন্টেস্টাইনে পৌঁছায়, অনেক পদ্ধতি অতিক্রম করে। ধরেন প্রথমে ইসোফেগাস থেকে সেটা স্টোমাকে যাচ্ছে, এবার ইসোফেগাসের কোনো মাসল যদি কন্ট্রাক্ট করে সেখান থেকে সেটা স্টোমাকে যাচ্ছে, এবার সেখান থেকে ধীরে ধীরে কন্ট্রাকশনের পরে খাবারটা নামছে। কিন্তু এই কন্ট্রাকশনে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তখন কিন্তু আপনার এই ইরিটেবল বাউল সিন্ড্রোম বা ফাংশনাল বাউল ডিজিজটা হতে পারে। এবার আর কি কি কারণে হতে পারে? অনেকে বলে অনেক স্ট্রেসের কারণেও এটা হতে পারে, যেমন ব্রেন গাট পুওর অ্যাক্সিস কোঅর্ডিনেশন। ব্রেন আর গাটের মধ্যে অ্যাক্সিস যদি কোঅর্ডিনেশন, অ্যাক্সিসের যদি কোঅর্ডিনেশনটা পুওর হয়, মানে সঠিক না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইরিটেবল বাউল সিন্ড্রোম হতে পারে। এর ক্লিনিক্যাল ফিচার কি কি ফিচার নিয়ে পেশেন্ট আপনাদের কাছে, মানে যেটা এই ডাক্তারবাবুদের কাছে আসে, বা কি কি ফিচার হতে পারে পেশেন্টের, সেটা হচ্ছে পেটে পেশেন্টের প্রচন্ড ব্যথা হতে পারে এবং যেই ফ্ল্যাটাস পাস করার পর ব্যথাটা কমে যায়। তাছাড়া পেশেন্টের অনেক সময় কনস্টিপেশন, আবার অনেক সময় লুজ টুল হতে পারে। এটা ডিফার করে পেশেন্ট টু পেশেন্ট, অনেক সময় কনস্টিপেশন হয় আবার অনেক সময় লুজ টুল হয়। এটা জেনারেলি 50 ইয়ার্স এর কমে দেখা যায় এবং ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কিন্তু এটা প্রধানত দেখা যায়, এর বেশি 50 ইয়ার্স এর বেশিতেও যে হয় না সেটা না, সেখানেও আইবিএস হতে পারে, তবে সম্ভাবনাটা কম। প্রধানত 50 ইয়ার্স এর কম ফিমেলে এটা বেশি দেখা যায়। এবার আইবিএস এর ট্রিটমেন্ট কি, তার আগে আপনাদেরকে বুঝতে হবে আইবিএস কি কি প্রকার হয়। আইবিএস সি যেটা আইবিএস কনস্টিপেশন রিলেটেড হয়, আর আইবিএস ডি মানে আইবিএস ডায়রিয়া রিলেটেড হতে পারে, আর একটা হয় আইবিএস মিক্সড। তো আইবিএস কনস্টিপেশন রিলেটেড যেটা হয় সেখানে অবশ্যই আমরা ল্যাক্সেটিভ দিয়ে থাকি। আর আইবিএস ডায়রিয়ার ক্ষেত্রে সেখানে যেহেতু স্পাসমোটিক পেন হয় অনেক পেশেন্টের, সেহেতু অ্যান্টি স্পাসমোটিক আমরা দিয়ে থাকি। সঙ্গে সঙ্গে যদি পেশেন্টের বাউলটা ঠিক করার জন্য আমরা পেশেন্টদেরকে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ধরনের কোনো ওষুধ দিয়ে থাকি এবং আরো বোঝার চেষ্টা করি যে সেখানে কোনো ইনফেকশনের প্রদাহ হয়েছে কিনা, ধর কোনো অ্যামিবা সেখানে এসেছে কিনা, সেরকম হলে আমরা অ্যান্টি অ্যামিবিক ট্রিটমেন্টও দিতে পারি, যদিও সেটা খুব কম ক্ষেত্রে দেওয়া হয়। আর অনেক সময় সেটা মিক্সডও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা, পেশেন্টকে সাইকোথেরাপি প্রপার ভাবে বুঝানো যে কিভাবে রোগটা হয়েছে এবং কিভাবে সেটা হয়, সেটা কিন্তু খুব আর্জেন্ট। এটা হচ্ছে আইবিএস। তো এই আইবিএস নিয়ে আপনারা চিন্তিত হবেন না, অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, আইবিএস সম্বন্ধে জানুন যে আইবিএস কি। এবং আইবিএস ভালোভাবে আমি তো ভিডিওতে বুঝিয়ে দিলাম, আশা করি আর বুঝার দরকার হবে না। এই আইবিএস এর ট্রিটমেন্টটা প্রপার ভাবে নিবেন এবং এই আইবিএস এর জন্য যেটা মেন খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। আপনারা খুব বেশি ফাস্ট ফুড খাবেন না, এই ফাইবার জাতীয় খাওয়া ডায়েট খাবেন, এবং হেলদি ডায়েট খাবেন। এই কটা জিনিস মেনে চললে এই আইবিএস এর সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। কিন্তু আরেকটা কথা বলি, আইবিএস এর কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, যে কিছু কিছু আইবিএস এর সাইন দেখলে আপনাদেরকে আর্জেন্ট হসপিটালাইজেশন করা দরকার। তো কি কি সে রেড ফ্ল্যাগ সাইন আছে? ধরেন আপনাদের ফ্ল্যাটাস পাস করছেন, অর্থাৎ বায়ু পাস করছেন, তারপরেও কিন্তু পেটের ব্যথাটা কমছে না। নর্মালি কিন্তু ফ্ল্যাটাস পাস করলে পেটের ব্যথাটা কমে যায়, কিন্তু এখানে পেটের ব্যথা কমছে না, তখন একটা হসপিটালে
যাওয়ার দরকার হতে পারে। অ্যানিমিয়া হয়তো হয়েছে, রক্তাল্পতা দেখা গেছে, কিন্তু সেটা আনএক্সপ্লেন্ড, কোনোভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না। আনএক্সপ্লেন অ্যানিমিয়া, যেটা ক্লিনিশিয়ানরা করে থাকে, অ্যানিমিয়া দেখলো আনএক্সপ্লেন, তখন সেক্ষেত্রে হসপিটালাইজেশনের দরকার হতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো। আর যেটা হতে পারে ব্ল্যাক স্টুল বা মিলিনা, এই এটা যদি দেখা যায় সেক্ষেত্রেও হসপিটালাইজেশনের দরকার হতে পারে। এবং রেকটাল ব্লিডিং, এই কিছু কিছু ক্ষেত্রে হসপিটালাইজেশনের দরকার হয়। আদারওয়াইজ আমরা এটা ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করতে পারি, সিমটোম্যাটিক্যালি ট্রিটমেন্ট করব, এবং বিশেষ কিছু ডাক যেটা কস্টটা সেটা বার করে নিয়ে সেই হিসাবে ট্রিটমেন্ট করে পেশেন্টটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবো। কিছু কিছু ক্ষেত্রে এটা অনেকটা দীর্ঘদিন ধরে এই রোগটা চলে, সারতে সময় লাগে যথেষ্ট পরিমাণে, এই জন্য পেশেন্টদেরকে একটু ধৈর্য ধরতে হয়। ওই জন্য কাউন্সিলিংটাও পেশেন্টদের ক্ষেত্রে অনেকটা জরুরি। এটাই আজকে বলার ছিল ইরিটেবল বাউল সিন্ড্রোম নিয়ে। আপনারা যদি পাশে কেউ এই ধরনের সমস্যা থাকে বা এই ধরনের সমস্যায় ভুক্তভোগী থাকেন, অবশ্যই তাদেরকে বুঝাবেন এই সম্বন্ধে, এবং আপনারাও এই ব্যাপারে সতর্ক হবেন। এবং ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে বিরত থাকবেন, হেলদি খাবার খান, তেল জাতীয় খাবার কম ব্যবহার করেন, চিনি খুব স্বল্প মাত্রায় খান। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।